ইরান ইস্যুতে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি করা হয়েছে, তো ট্রাম্প কি নিজে থেকেই সরে আসলেন নাকি চাপে পড়ে এই কৌশল নিয়েছেন? দেখুন, এটা তো বিশ্ববাসীর কাছে এখন স্পষ্ট। ইরান 1980 সনের পর থেকে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে রেখেছে। ইরানকে বলা যেতে পারে এখন একটা পঙ্গু রাষ্ট্রের মতো ছিল বিগত প্রায় এত বছর। এখন এইরকম একটা পঙ্গু লোককে আপনি একজন বডি বিল্ডার, সুপার পাওয়ার, আপনি আক্রমণ করলেন এবং তাকে বিভিন্নভাবে বিধ্বস্ত করলেন। অবশেষে সেই পঙ্গু লোকটা আপনাকে এমন একটা জুজুৎসুর কৌশলে ফেলে দিল যে আপনি যে ডিক্লারেশন দিয়েছিলেন যে তাকে পরাজিত করবেন, সেটা তো করতে পারলেন না। বরঞ্চ তিনি রেফারির সাহায্য নিয়ে সেখান থেকে আপনি যুদ্ধবিরতি করে বেরিয়ে আসলেন। এই যে বিষয়টা, এই আলটিমেট টোটাল বিষয়টাই তো প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে এখান থেকে ফেরত এসেছেন। কারণ উনি যে লক্ষ্যকে সামনে রেখে ইরানকে আক্রমণ করেছেন, তার কোনো লক্ষ্যই বাস্তবায়ন হয়নি, শুধুমাত্র সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস ছাড়া এবং কোলাটেরাল ড্যামেজ ছাড়া। তার যে লক্ষ্য ছিল যে তিনি ইরানকে পরাজিত করে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেখান থেকে ইরানকে বিরত রাখবেন এবং এবং ইউরেনিয়াম যে সমৃদ্ধ যতটুকু ইরান করেছে সেটাকে ধ্বংস করবেন, এর কোনোটাই তিনি করতে পারেননি। উপরন্তু এই অঞ্চলে হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ ছিল, কমপ্লিট নিয়ন্ত্রণ কখনো সে সেভাবে দেখায়নি। কিন্তু এই যুদ্ধের মধ্যে ইরান কিন্তু হরমুজ প্রণালীকে কমপ্লিটলি নিয়ন্ত্রণে নিয়েছে। এবং ইতিমধ্যে ইরান যে 10 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিল সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাদ দিয়ে দিয়েছিলেন, গ্রহণ করেননি। তিনি বলেছিলেন যে দিস ইজ নট গুড এনাফ। কিন্তু এখন কিন্তু তিনি সেই 10 দফার উপর ভিত্তি করে সিজ ফায়ারটা মানে 15 দিনের জন্য সেটা গ্রহণ করেছেন। এবং সেই 10 দফার মধ্যে দেখেন স্পষ্ট কথা বলা আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, যেটা হলো যে যে কোনো ধরনের ডিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে বা তার মাধ্যমে হতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব অস্বীকার করা হয়েছে। দ্বিতীয়ত এই বিলটা একটু আমরা কনফিউশনে আছি, দুইভাবে প্রকাশিত হয়েছে, একটা ইংরেজিতে, একটা ফরাসি মানে ফার্সি ভাষায়, এবং দুই ভাষাতে দুই রকম বলা আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। এই যে বিষয়গুলো, এবং তাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই যে ধারাগুলো, এগুলো কিন্তু মেনে নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই সিজ ফায়ারটা গ্রহণ করেছে সাময়িক সময়ের জন্য। সেক্ষেত্রে সুতরাং আপনার কি মনে হয় এই যে যুদ্ধবিরতি, এই চুক্তি স্থায়ী হবে বলে মনে হয় কিনা আপনার কাছে? আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, আপনি লক্ষ্য করবেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র মুখ রক্ষা করার জন্য তার এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার প্রয়োজন ছিল। এই জন্য আপনি দেখেন যে যখন পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতিটা কার্যকর হতে যাচ্ছে, তখন কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তিনি কিন্তু বলেছিলেন যে এই যুদ্ধ বিরতিটা কাভার করবে পুরো ওই অঞ্চলটা, অর্থাৎ ইয়েমেন থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে সব জায়গায় কাভার করবে। কিন্তু এই এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু কিন্তু বলেছেন যে এটা মানে লেবাননের উপরে কার্যকর হবে না। সুতরাং এই যে কনফিউশনটা শুরু থেকেই শুরু হলো, এইখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল পাওয়ার হিসেবে এখানে যে ট্র্যাপে পড়ে গেছে, সেখান থেকে নিজেকে সে বের করে নিয়ে আসলো, কিন্তু তার প্রক্সি হিসেবে এখানে ইসরায়েলকে সে ব্যবহার করবে। এবং এই নীতিটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং তাই যদি হয়, তাহলে আমার মনে হয় যে এই যুদ্ধবিরতি খুব একটা আশা এখনো দেখাতে পারছে না। যে কথাটা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সেটা বলেছেন, কিন্তু জার্মানিও সেই কথা বলেছে। এবং ওয়ার্ল্ড এখন যারা নিয়ন্ত্রণ করছে তারা সবাই এটার উপর একটা সন্দেহ পোষণ করেছেন। এই সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, তো এক্ষেত্রে বৈশ্বিক জ্বালানি সংকট কি দূর হবে বলে মনে হয় কিনা আপনার? না, হরমুজ প্রণালী খুলে দিয়েছে, সেটা কিন্তু কন্ডিশনাল খুলে দেয়া। ইরান কিন্তু বলেছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করবে তাদের আর্মড ফোর্স। যেভাবে যে পথ দিয়ে যেতে হবে, যে ডাইরেকশনে যেতে হবে, সেখান দিয়েই তাদেরকে যেতে হবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা হরমুজ প্রণালীকে মানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা তারা এখানে হেল্পিং করতে থাকবে। অর্থাৎ এইখানে কিন্তু কনফিউশনটা রয়ে গিয়েছে।
আপাত দৃষ্টিতে যেটা হবে যে এখন হয়তো তেলের ফ্লোটা হবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম কমে গিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার যে আপনার যে মন্ত্রী তিনি আবার বলেছেন যে এইটা কমে যাওয়ার কারণ হচ্ছে গ্লোবাল যারা বেট করে বাজি করে, সেই গ্লোবাল বেটিং অথরিটির মানে কারসাজির কারণে এই দামটা হঠাৎ কমে গিয়েছে। এখন এটা নির্ভর করবে যে যুদ্ধবিরতি 15 দিনের পর কতটুকু সেটা লাস্টিং করছে, বা আদৌ 10 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানিরা একসাথে বসবে কিনা, যেভাবে পাকিস্তান আহ্বান জানিয়েছে। এগুলো সবই কন্ডিশনাল। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে, তো এটি কি পাকিস্তানের কূটনৈতিক সাফল্য হিসেবে ধরা যেতে পারে কিনা? এটা পাকিস্তানের কোন রকম কূটনৈতিক সাফল্যের মধ্যে পড়ে না। রাষ্ট্র হিসেবে তারা এঙ্গেজমেন্টের জন্য সে হয়তো সাফল্য দাবি করতে পারবে, কিন্তু এটা তার দাবির পিছনে। আপনারা জানেন যে পাকিস্তান বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট একটা ফ্রন্টলাইন স্টেট। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তানকে ব্যবহার করা হয়েছে। পাকিস্তানকে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলোর সাথে যখন সংঘাত লাগে, সেই সংঘাতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়ে যায়, তখন মুসলিম কান্ট্রিগুলোর সেই বিপদ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে উদ্ধার করার জন্য এই আপনার পাকিস্তানকে ব্যবহার করে। কারণ পাকিস্তানের সাথে চায়নার আবার একটা ভালো সম্পর্ক আছে, কাজে পাকিস্তানকে এই কাজে ব্যবহার করা হয়। এখানে পাকিস্তানের কূটনৈতিক সাফল্য না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তার স্বার্থ উদ্ধারের জন্য এখানে ব্যবহার করেছে, এটুকু আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির বাইরে রাখার কথা বলা হয়েছে, তো ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে এটি সংকট তৈরি করতে পারে কিনা, কি মনে হয় আপনার? এটা অবশ্যই সংকট তৈরি করবে না, সংকট হয়ে আছে। আপনি বলতে পারেন যে এই সংকটটা কন্টিনিউ করবে নাকি সংকটটা শেষ হবে। এখন এটা অবশ্যই কারণ হলো যে লেবাননে যে শক্তিটা এখানে আছে তারা হেজবুল্লাহ। হেজবুল্লাহ হচ্ছে আপনার ইরানের প্রক্সি একটা গ্রুপ, মিলিশিয়া গ্রুপ। এবং এই দলদফা চুক্তির মধ্যে কিন্তু ইরান দাবি করেছে যে শুধু ইরানের উপরে আক্রমণ বন্ধ করলে হবে না, ইরানের যে অ্যালিজ আছে যারা, তাদের সবার উপর আক্রমণ বন্ধ করবে। এখন যদি লেবাননে হেজবুল্লাহর উপরে আক্রমণটা অব্যাহত থাকে, তাহলে প্রকারান্তরে তো সেটা চুক্তি লঙ্ঘন হবে, অর্থাৎ আলটিমেটলি ইরানের সাথে সংঘাতটা লাগবে। কাজেই এই সংকটটা আমার মনে হয় না যে এত দ্রুত সমাধান হবে। একটা জিনিস হলো, দুটো জিনিস এখানে হলো, একটা হলো সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যে বেজ্জতি হয়ে যাচ্ছিল সেখান থেকে তারা মুখ রক্ষা করতে পারলো। দ্বিতীয়ত পুরো পৃথিবীর ক্ষেত্রে একটা জ্বালানি সংকট তৈরি হয়েছিল, সেটার হয়তো সাময়িক একটা মানে জ্বালানি সংকট থেকে উদ্ধার হবে, এইটুকু অন্তত বলা যায়। কিন্তু আলটিমেটলি যেটাকে পিস বা শান্তি বলে, এই চুক্তির মাধ্যমে এক্ষেত্রে কি হয়নি এখনো, এই সিজফায়ারের মাধ্যমে সেটা হয়তো হবে না। তার জন্য আমাদের হয়তো বা আরো অনেক ধরনের কলা কৌশল এবং গ্লোবাল পাওয়ার গুলোকে বিভিন্ন ভাবে তাদের ডিপ্লোমেসিটা এখানে মানে অব্যাহত রাখতে হবে, তাহলে এটা হবে। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।